নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মোটামুটি আমাদের এই ইন্ডিয়ান মার্কেটে পরপর কিছুদিন তেজিই দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি এই বিগত 5 দিনে নিফটি 4.61% বেড়েছে এবং আজকেও দেখতে পাচ্ছেন এই 0.5%-এর কাছাকাছি বাড়া রয়েছে। এর সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এটা আজকে প্রায় 0.5%-এর কাছাকাছি বাড়া এবং এর সঙ্গে সঙ্গে নিফটি ব্যাংক এটাও দেখতে পাচ্ছেন পুরোপুরি 0.5%-ই বেড়েছে। মোটামুটি ইন্ডিয়ান মার্কেটে বেশিরভাগ যে বড় বড় ইন্ডাইসেস গুলো রয়েছে সেগুলো সব পজিটিভই ক্লোজিং দেখিয়েছে এবং যদি আরো অন্যান্য ইন্ডাইসেস গুলো দেখি, যেমন দেখতে পাচ্ছেন নিফটি নেক্সট 0.64% বাড়া, নিফটি ব্যাংক 0.5% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস সামান্য ডাউন হয়েছে, মিড ক্যাপ সিলেক্ট 0.5% বাড়া প্রায়, তারপরে 100, 200, 500 এইগুলো দেখতে পাচ্ছেন সবই 0.5%-এর কাছাকাছি বেড়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো 0.30% থেকে 0.52% পর্যন্ত বাড়া এবং এই স্মল ক্যাপে এই যে 100 দেখতে পাচ্ছেন এটাই 0.97% বেড়েছে এবং এই স্মল ক্যাপ 50টা 0.77% বেড়েছে। মোটামুটি মেজর যে ইন্ডেক্স গুলো সেগুলো সবই দেখতে পাচ্ছেন পজিটিভই বন্ধ হয়েছে এবং ওভারঅল যে মার্কেট ব্রেথ সেটাও আজকের দিনে পজিটিভ এবং বিগত কয়েকদিন ধরে এই যে মার্কেট ব্রেথ এটা পজিটিভই রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এনএসসি তে আজকে 3,430 খানা স্টক ট্রেড হয়েছে, তাদের মধ্যে বাড়া শেয়ারের সংখ্যা 1921 খানা এবং পড়ে যাওয়া শেয়ারের সংখ্যা 1396 খানা। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, নিফটি অটো এটা ডাউন হয়েছে 0.62% পড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.01% পড়া মানে এটা ফ্ল্যাট বলতে পারেন, এফএমসিজি 0.61% ডাউন, আইটি এটা আবার প্রায় 1% কাছাকাছি বেড়েছে, এই মিডিয়া একদম ফ্ল্যাট, মেটাল 1%-এর কাছাকাছি বেড়েছে, ভালো পারফর্ম করেছে, ফার্মা এটা ফ্ল্যাটিশ টাইপের পারফর্ম করেছে এবং এই নিফটি পিএসইউ ব্যাংক এটা এই 2.5%-এর কাছাকাছি বাড়া, প্রাইভেট ব্যাংক এটা সামান্য ফ্ল্যাট এবং এই নিফটি রিয়ালটি এটা দেখতে পাচ্ছেন প্রায় 0.5%-এর কাছাকাছি পড়া। সেক্টর স্পেসিফিক যদি দেখেন খুব বেশি সেক্টর কিন্তু বাড়েনি, পাড়ার মধ্যে কে কে রয়েছে, আইটি কিছুটা বেড়েছে, ভালো পারফর্ম করেছে, মেটাল 1% বাড়া, পিএসইউ ব্যাংক 1.75% বেড়েছে এবং বাকি যে মেজর সেক্টরাল ইন্ডেক্স গুলো এগুলো কিন্তু একটু লাল নিশানি বন্ধ হয়েছে। দেখুন বর্তমানে এই মার্কেটে কিছু ভালো পয়েন্ট যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে খারাপ পয়েন্টও রয়েছে। যদি প্রথমে খারাপ পয়েন্টের কথা বলি, আমাদের এই ভারতীয় মার্কেট থেকে এই এফআইআই এরা লাগাতার সেল করে দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং অন্যদিকে যদি পজিটিভ পয়েন্টের কথা বলি তো এই ইরান এবং ইউএস এরা দুজনেই বলতে পারেন একটা ডিলে রাজি হয়েছে, এই যে যুদ্ধ সেটা মোটামুটি ভাবে বন্ধ হয়ে গেছে। তবে দেখুন শুধুমাত্র এই যুদ্ধ বন্ধ হয়ে গেলেই হবে না, এই মার্কেটকে ওপরে উঠতে গেলে কিসের প্রয়োজন হবে, আমাদের এই ভারতীয় মার্কেটে বড় বাইং এর প্রয়োজন হয়। তো সেই যে বড় বাইং সেটা কিন্তু বর্তমানে আসছে না। বর্তমানে আমাদের ভারতীয় মার্কেটের যে ভ্যালুয়েশন সেটাও ভালো জায়গাতে রয়েছে। যদি গোটা মার্কেটের কথা বলি, মার্কেট অনেকটা পড়া রয়েছে, তো এই সময় অনেক শেয়ার অ্যাট্রাকটিভ ভ্যালুতেও কিন্তু পাওয়া যাচ্ছে। তো এখানে একটা বড় বাইং আসার প্রয়োজন আছে, যেহেতু একটা অ্যাট্রাকটিভ ভ্যালুতে রয়েছে, যখন বাইং আসা শুরু হবে তখন কিন্তু হেভি বাইং আসবে। মার্কেট যেমন দেখতে পাচ্ছেন 2-3 দিন মোটামুটি ভালো পারফর্ম করছে, তো যদি এখানে লাগাতার আরো কিছুদিন ভালো পারফর্ম করে দেয়, শেয়ার ওয়াইজ ভালো রিকভারি দেখা যায়, ভালো তেজি দেখা যায়, তখন এই রিটেল ইনভেস্টররা এরাও আস্তে আস্তে মার্কেটে এন্ট্রি নেবে এবং তখন মার্কেট আরো ওপরে উঠবে। কিন্তু যদি বর্তমানের কথা বলি, এই যে রিটেল ইনভেস্টররা এরা তো এখনো ভয়েই রয়েছেন। এই ইউএস এবং ইরানের মধ্যে মোটামুটি একটা ডিল ফাইনালাইজড হয়ে যাওয়ার পরেও এই রিটেল ইনভেস্টরদের মনে ভরসা নেই, অনেকেই এখন মার্কেট ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এছাড়াও যদি কথা বলি, এই যে হাই নেট ইন্ডিভিজুয়াল এরা তো বড় বড় টাকা ইনভেস্ট করে, এরাও কিন্তু সেভাবে এখন ভারতীয় মার্কেটে আসছে না। তো বলতে পারেন ভারতীয় মার্কেটের যে ট্যাক্স সিস্টেম এই ব্যাপারটা নিয়ে কিন্তু এই যে হাই নেট ইন্ডিভিজুয়াল এবং তার সঙ্গে সঙ্গে এফআইআই এদের মধ্যে অসন্তোষ রয়েছে। তবে ভারতীয় মার্কেটে টাকার ইনফ্লো কোন দিক থেকে আসছে, এই যে সিপের ডেটা সেগুলো পজিটিভ আসছে, এই যে ডিআইআইরা এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ভারতীয় মার্কেটে হেভি ইনভেস্ট হচ্ছে, যেমনটা রোজই দেখতে পাচ্ছেন এফআইআই সেল করলে ডিআইআই কিনছে। তো শুধুমাত্র ডিআইআই কেনাকাটা করলেই হবে না, এই এফআইআই দের ভারতীয় মার্কেটে বড় বাইং করাটা কিন্তু এই মার্কেটকে উপরে তোলার জন্য অত্যন্ত জরুরি। আর এরপরে চলুন একবার গ্লোবাল মার্কেট দেখে নিই। এই গ্লোবাল মার্কেট ফ্ল্যাট টাইপের বলতে পারেন, এই ড্যাক্স দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাটিস, ফুটসি 100 এটাও একদম ফ্ল্যাট, ক্যাক 40 এটাই 0.09% পড়েছে। এই তিনটে বড় বড় মেজর যে ইন্ডেক্স রয়েছে দেখতে পাচ্ছেন সেরকম বড় কোনো মুভমেন্ট নেই এবং এই ইউরো স্টক সেটা 0.60% বেড়েছে। এরপরে এশিয়ান মার্কেট গুলো দেখে নেবো, জাপানের মার্কেট নিক্কেই 0.1% বেড়েছে, সাংহাই এটা 0.40% বাড়া, হ্যাংস্যাং এটাই 0.1% পড়েছে এবং যদি সাউথ কোরিয়ার মার্কেট কোস্পির কথা বলি এটাই 10%-এর উপরে বেড়ে বন্ধ হয়েছে। মোটামুটি গ্লোবাল মার্কেটেও একটা মিক্সড রিয়াকশনই দেখতে পাওয়া গেছে। যদি দেখেন বিগত যে এক সপ্তাহে মার্কেট ভালো পারফর্ম করেছে, শুধুমাত্র সেখানে আমাদের ইন্ডিয়ান মার্কেটই ভালো পারফর্ম করেনি, এই যে এশিয়ান মার্কেটগুলো, ইউরোপিয়ান মার্কেটগুলো, গ্লোবাল মার্কেটগুলো এগুলোও ভালো পারফর্ম করেছিল। কিন্তু এরপরে আরো বেশি ভালো পারফর্ম করার জন্য কি প্রয়োজন, আরো বড় কোনো পজিটিভ নিউজের প্রয়োজন রয়েছে, বড় বাইং এর প্রয়োজন রয়েছে। তো সেইগুলো কিন্তু বর্তমানে এখন মার্কেটে আসছে না। আর যদি আমেরিকান মার্কেটের ফিউচার্স গুলো দেখি, এই ডাউ জোন্সের ফিউচার্স দেখতে পাচ্ছেন
এই কিছুক্ষণ আগেই একটা বড় তেজি এসেছে, তার আগে মোটামুটি ফ্ল্যাটিশ টাইপের ট্রেড করছিল। এই 0.31% এই মুহূর্তে বাড়া রয়েছে এবং এই নাসডাক ফিউচার্স এটাও প্রায় 0.5% কাছাকাছি বাড়া। যদি এই আমেরিকান মার্কেটের কথা বলি, আজকের দিনে বড় ভলিটিলিটি দেখতে পাওয়া যেতে পারে। আমেরিকার যে ফেডারেল রিজার্ভ ব্যাংক রয়েছে তারা আজকের দিনে তাদের যে মনিটারি পলিসি সেটা সামনে রাখবে। তো কেভিন ওয়ার্সজি ইনি প্রথমবারের জন্য এই ফেডের চেয়ারম্যান হিসাবে এই আউটকাম গুলো সামনে রাখবেন, তাই সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স কমেন্ট্রি এগুলো করবেন। ইনি ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের লোক। ডোনাল্ড ট্রাম্পও তো বারবার চেয়েছেন যাতে রেট কাট হয়, কিন্তু যদি আমেরিকান মার্কেটের কথা বলি, আমেরিকার কথা বলি, তো সেখানকার যে ইকোনমি সেটা বর্তমানে রেট কাটের মতো উপযুক্ত নয়। এই যে ইনফ্লেশন সেটা অনেকটা উপরে উঠে গেছে, 4-এর উপরে উঠে গেছে, তো সেই কারণে রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। তো সেটা তো মিটে গেল, রেট কাট হোক বা নাই হোক। তারপরে ইনি কি রকম কমেন্ট্রি সামনে রাখছেন সেটা দেখতে হবে। যদি নেগেটিভ টাইপের কমেন্ট্রি সামনে রাখেন তাহলে মার্কেটে ক্র্যাশ আসতে পারে। আবার যদি ভবিষ্যতে এরকম সংকেত দেন যে ভবিষ্যতে রেট কাট হবে, তখন কিন্তু মার্কেট ভালো রিয়াকশন দেখাতে পারে। এবং আমেরিকার যদি মার্কেটের কথা বলি, শুধু যে ফেডের চেয়ারম্যান এনার যে বক্তব্য, এনার যে সিদ্ধান্ত সেগুলোই মেন নয়, তার সেই বক্তব্যের পরে আমাদের এই ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কেমন কি রিয়াকশন সামনে আসে সেটাও কিন্তু মার্কেটের যে মুড সেটাকে ঘুরিয়ে দিতে পারে। আর এই ক্রুড অয়েল এটা কেমন কি পারফর্ম করছে, এই ক্রুড অয়েলের যদি কথা বলি, এই 80 রেঞ্জেই ঘুরছে, দেখতে পাচ্ছেন সেরকম বড় মুভমেন্ট নেই। এই ব্রেন্ট ক্রুড এই 80-র কাছাকাছি রয়েছে এবং ডব্লিউটিআই ক্রুড এটাও 77-এর কাছাকাছি রয়েছে। আর এই ইরান এবং ইউএস এর মধ্যে বর্তমানে কেমন কি আপডেট সামনে রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ডে আফটার ইউএস ইরান এগ্রিড টু টেন্টেটিভ ডিল, ইসরায়েল স্ট্রাইকস ইল ওর ইন লেবানন। মানে ইউএস এবং ইরানের মধ্যে একটা ডিল প্রায় ফাইনালাইজড হয়ে গেলেও এই যে ইসরায়েল তারা কিন্তু এই লেবাননের উপর অ্যাটাক করা বন্ধ করছে না। এবং আজকের দিনেরই রিসেন্ট নিউজ দেখতে পাচ্ছেন এই ইসরায়েল এমন অ্যাটাক করেছে যার ফলে লেবাননে 4 জনের মৃত্যু হয়েছে। এবং ইরান বারবারই বলে আসছে এই ডিল সাইন করার আগে এই ইসরায়েলের এই লেবাননের উপর অ্যাটাক করা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। তো ইরান সেই ব্যাপারে হুমকিও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন ইরান ওয়ান্টস ইসরায়েলি স্ট্রাইকস ইন লেবানন কুড জিওপার্ডাইজ ইউএস ডিল। তো যদি ইসরায়েল বারবারই লেবাননের উপর অ্যাটাক করে তাহলে কিন্তু এই যে ডিল সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এবং এই ইসরায়েলরা বরাবরই চায় যাতে না এই ডিল কোনোভাবে সাইন হয়ে যায়। তো বর্তমানে নজর কিন্তু ইসরায়েল এবং লেবানন এই দুটো দেশের উপরেই থাকবে। বর্তমানে ইরান যেমন একটা ডিলে রাজি হয়েছে, তো সেই যে ডিল সেটা কিন্তু এখনো পাকাপাকিভাবে সাইন হয়ে যায়নি। কিন্তু এরই মাঝে যদি ইসরায়েল বড় কোনো অ্যাটাক করে বা লেবাননের দিক থেকে বড় কোনো অ্যাটাক আসে, তাহলে এই যে ডিল এটা কিন্তু বিপদের মুখে পড়তে পারে। আর এই গোল্ড সিলভার এটা কেমন কি পারফর্ম করছে, সেরকম বড় মুভমেন্ট নেই। গোল্ড 1,53,000-এর কাছাকাছি রয়েছে এবং সিলভার এটাই 2.5 লাখের কাছাকাছি রয়েছে। আর এরপরে ভারতীয় মার্কেটের টপ গেনার এবং লুজার গুলো দেখে নেবো। টপ গেনার লিস্টে এই কার্ট্রেড টেক রয়েছে, দেখতে পাচ্ছেন 9%-এর উপরে বাড়া। তারপরে আইডিবিআই ব্যাংক 16.14% বেড়েছে। তো এই আইডিবিআই ব্যাংক এটা বাড়ার পেছনে কারণ কি, এই আইডিবিআই ব্যাংকের যদি কথা বলি, দেখতে পাচ্ছেন আজকে এই ব্যাংকের শেয়ারে কিছু ব্লক ডিল হয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ডিসইনভেস্টমেন্ট হোপ এটা সামনে আসছে। তো এই ডিসইনভেস্টমেন্ট হোপ মানে কি, কিছুদিন আগে গভর্নমেন্ট বা এই কোম্পানির যে প্রমোটার রয়েছে, এই এলআইসি রয়েছে, এলআইসিও তো গভর্নমেন্টের কোম্পানি, তো তারা এই আইডিবিআই ব্যাংক এই যে শেয়ার এগুলো সেল করবে বলেছিল, কিন্তু তখনকার মতো সেই যে সেলিং সেটা করা যায়নি। বিভিন্ন যে ইনভেস্টররা যারা এই ব্যাংকটা কিনতে চাইছিল তারা অনেকটা কম দামে কিনতে চাইছিল, এই 60-70-এর রেঞ্জে। কিন্তু যে গভর্নমেন্ট রয়েছে যাদের কাছে এই আইডিবিআই ব্যাংকের শেয়ার রয়েছে, তারা বারবারই বলছিল তারা এই 110-এর কাছাকাছি এই শেয়ারটা বিক্রি করতে রাজি আসে। তো যেহেতু দেখতে পাচ্ছেন একটা ডিসইনভেস্টমেন্ট খুব সামনে আসছে, মানে একটা সামনে শেয়ারের সেল হতে পারে, সেই কারণে এই শেয়ারটা দিয়ে ভালো পারফর্ম করেছে। কারণ যখনই সেল হবে মোটামুটি 110-এর কাছাকাছি হতে পারে। তো যখনই শেয়ারটা সেল হবে তখন কিন্তু এই শেয়ার সেই প্রাইসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। এই যে ব্যাংকটা রয়েছে এটাকে গভর্নমেন্ট কি করতে চাইছে, এই যে প্রাইভেটাইজেশন সেটা করতে চাইছে। যদি এখানে কোম্পানি প্রমোটার লিস্ট থেকে দেখতে পাচ্ছেন প্রমোটারের কাছে কত শেয়ার রয়েছে, এই 94%। এবং এই প্রমোটার কারা, এ দেখতে পাচ্ছেন এলআইসি রয়েছে এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রয়েছে। তো এই দুজনের কাছে প্রায় বলতে পারেন এই 50% করে শেয়ার রয়েছে। এবং এর আগে এরকমই কথা উঠেছিল যে এলআইসি এই যে কোম্পানিটা রয়েছে এদের কাছে যে আইডিবিআই ব্যাংকের শেয়ার রয়েছে তার কিছুটা তারা বিক্রি করতে পারে। কিন্তু তারপরে যখন এই স্টেক সেল ক্যান্সেল হয়ে গিয়েছিল তখন সেই শেয়ারটা 14% পড়ে গিয়েছিল। কারণ এই আশাতেই তো বেড়েছিল যে এদের স্টেক সেল হতে পারে, কিন্তু যেহেতু সেই স্টেক সেল হয়নি তার আগে যেহেতু বেড়ে গিয়েছিল, তারপরে 14% পড়ে গেছে। বর্তমানে দেখতে পাচ্ছেন এরকম রিপোর্টে আজকের দিনে তো ভালো পারফর্ম করেছে, কিন্তু ধরুন সামনে এরকম খবর চলে এলো বর্তমানে স্টেক সেল হবে না, বা যে সমস্ত ইনভেস্টররা এই স্টেক কিনতে চাইছেন তারা অনেক কম দামে কিনতে চাইছেন, তাহলে কিন্তু এই শেয়ারে আবার পতনের সম্ভাবনা রয়েছে। তারপরে ব্রিগেড এন্টারপ্রাইজেস 4.59% আপ, ব্লু স্টার এটা বেড়েছে 4.60%, গ্যারেন্ট ইস্পাত এটা 5% আপার সার্কিল লাগিয়েছে, স্নাইডার ইলেকট্রিক এটা 7% বাড়া, ওলেকট্রা গ্রিনটেক এটা 6.34% আপ। আর এরপরে যদি পড়া শেয়ারের লিস্ট গুলো দেখি, এই সায়েন্ট লিমিটেড দেখতে পাচ্ছেন 3.88% পড়েছে। তারপরে লোধা ডেভেলপার্স 2.57% ডাউন হলো। তারপরে ফ্যাক এটা গতকাল ভালো পারফর্ম করেছিল, আজকে 3% ডাউন হয়ে গেছে, প্রফিট বুকিং এসেছে। তারপরে সিটি ইউনিয়ন ব্যাংক এটা 2% পড়া। আর এরপরে বিএসসি লিমিটেড এটা পড়ে গেছে 3.88%। তো এই বিএসসি লিমিটেড এটা কেন পড়েছে, দেখতে পাচ্ছেন বিএসসি শেয়ার ফল 3.5% as NSE likely to file DRHP for raise 30,000 crore IPO
টুডে। তো এরকম রিপোর্ট সামনে এসেছে যে এনআইসি এরা তো বাজারে তাদের আইপিও নিয়ে আসবে। তো সেই আইপিও আনার আগের যে একটা ধাপ রয়েছে ডিআরএইচপি ফাইলিং করতে হয়। তো আজকের দিনেই এনএসি তারাই ডিআরএইচপি এটা ফাইলিং করতে পারে। তো এরকমটা হলে কি হবে, এই যে বিএসসি রয়েছে এদের একটা কম্পিটিটর বাজারে চলে আসবে। মানে আপনি যদি বর্তমানে কোনো স্টক এক্সচেঞ্জ শেয়ারে ইনভেস্ট করতে যান তাহলে আপনার কাছে বিএসসি এই অপশনটাই রয়েছে, কিন্তু পরবর্তীকালে আপনার কাছে দুটো অপশন এসে যাবে। আপনি বিএসসি তেও ইনভেস্ট করতে পারেন বা এনএসসি তেও ইনভেস্ট করতে পারেন। যেহেতু কম্পিটিশন বাড়ছে সেই কারণে কিন্তু এই শেয়ারটা পড়েছে। তারপরে আরটি ইন্ডাস্ট্রি 3.56% ডাউন, কোলপাল এটা পড়েছে 3.19%। আর এরপরে যদি টায়ার কোম্পানি এগুলো দেখি, যেমন দেখতে পাচ্ছেন অ্যাপোলো টায়ার্স 3% এর উপরে বাড়া। তারপরে সিএল লিমিটেড এটা 2.23% বেড়েছে। এই সিএল লিমিটেড যে বেড়েছে এর পেছনে কিছু কারণ রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই সিএট এরা এর আগে কি করেছিল, তাদের টায়ারের যে দাম সেগুলো বাড়িয়েছিল। তো এই রিপোর্ট সামনে আসছে তারা আবার তাদের যে টায়ারের দাম সেটা বাড়াতে পারে। সিএট প্ল্যান্স মোর প্রাইস হাই সুন। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সিজ মার্জিন রিকভারি অনলি ইন H2, মানে এই যে ইয়ারটা চলছে তার সেকেন্ড হাফে এই কোম্পানির যে মার্জিন সেখানে রিকভারি দেখা যেতে পারে। তো মোটামুটি এই খবরে এই স্টকটা ভালো পারফর্ম করেছে। এই রিপোর্ট সামনে আসছে যে পরবর্তী 15 থেকে 20 দিনের মধ্যে এই যে কোম্পানিটা রয়েছে তারা তাদের টায়ারের যে প্রাইস সেটা 3 থেকে 5% পর্যন্ত বাড়াতে পারে। তো বড় দামের বৃদ্ধি দেখা যেতে পারে। তো এই দামের বৃদ্ধি দেখা গেলে কি হবে, কোম্পানির রেভিনিউ বাড়বে এবং প্রফিট ফ্রন্টেও কোম্পানির যে নাম্বার সেটা বাড়বে। এরপরে জেকে টায়ার সেটাও 2%-এর উপরে বেড়েছে এবং এই কোম্পানিগুলো বাড়ার পেছনে কারণও রয়েছে। মোটামুটি ইউএস এবং ইরানের মধ্যে একটা ডিল ফাইনালাইজড হয়ে গেছে, সেই কারণের জন্য এই ক্রুড অয়েলের পতন দেখা গেছে। এবং এই টায়ার কোম্পানিগুলো কাঁচামাল হিসেবে এই যে ক্রুড অয়েল সেটা ব্যবহার করে থাকে। যেহেতু কাঁচামালের দাম কমছে সেই কারণে কোম্পানিগুলোর যে খরচা সেটা আগের থেকে কম হবে এবং খরচা কম হলেই কি হবে, পরবর্তীকালের যে প্রফিট গুলো সেগুলো ভালো হবে। আর যদি আজকে রিয়েল এস্টেট কোম্পানিগুলো দেখি, মোটামুটি এই নিফটি যে রিয়েলটি রয়েছে এখানে যদি দেখেন আজকের দিনে প্রায় 0.5%-এর কাছাকাছি পতন দেখতে পাওয়া গেছে। তো কি কারণে পতন দেখতে পাওয়া গেছে, এই যে রিয়েল এস্টেটের কথা বলি, মানে এই যে বিল্ডিং তৈরি সেখানে এই যে জল বা ওয়াটার তার একটা বড় ভূমিকা রয়েছে। তো কি হয়েছে দেখতে পাচ্ছেন, এই মুম্বাই জলের বর্তমানে শর্টেজ দেখা যাচ্ছে। মুম্বাই স্টকস ওয়াটার সাপ্লাই টু পুলস। তার সঙ্গে সঙ্গে কোথায় দেখতে পাচ্ছেন, এই যে কনস্ট্রাকশন সাইটস, মানে এই যে কনস্ট্রাকশন সাইট সেখানেও কিন্তু ওয়াটারের যে সাপ্লাই সেটা বন্ধ করে দিয়েছে। কিসের কারণে, অ্যামিড ক্রাইসিস, কারণ এই ওয়াটারের ক্রাইসিস দেখা যাচ্ছে। এই মুম্বাই যদি বৃষ্টিপাতের কথা বলি, এই যে বৃষ্টি সেটা মূলত আমাদের এই এলাকা থেকে পরে শুরু হয়। আমাদের এখানে দেখতে পাচ্ছেন সেই যে জল তার সেরকম দেখা নেই, সেরকম বৃষ্টিপাত হচ্ছে না। এবং এই মুম্বাই মোটামুটি আরো পরে এই যে বৃষ্টিপাত সেটা হতে পারে এবং তার আগে এই জলের শর্টেজ দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই জলের যদি কোনোভাবে মিস ইউজ করা হয় তাহলে কি হতে পারে, একটা পেনাল্টিরও ব্যবস্থা কিন্তু থাকছে। এই যে বিএমসি রয়েছে যারা এই জলের সাপ্লাইটা কন্ট্রোল করে থাকে, তারা দেখতে পাচ্ছেন এই যে গোটা মুম্বাই রয়েছে সেখানে কনস্ট্রাকশন সাইটে এই জলের সাপ্লাই বন্ধ করে দিয়েছে। সেই কারণের জন্য লোধার মতো শেয়ার 4% পড়ে গেছে, ওবেরয় রিয়েলটির মতো শেয়ার 3%-এর কাছাকাছি পড়ে গেছে। এরপর একটি কোম্পানি টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস দেখতে পাচ্ছেন শুরুতে মোটামুটি লালেই চলছিল, কিন্তু তারপরে একটা নির্দিষ্ট সময়ের পরে হঠাৎ করে একটা বড় ক্র্যাশ দেখা যায়। কিছুক্ষণ সময়ের মধ্যেই প্রায় 6.75%-এর কাছাকাছি পড়ে গেছে। কি কারণ এই শেয়ারটা পড়ে গেল, কারণ এই টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল এদের রেভিনিউর যে মেন সোর্স রয়েছে এই যে জাগুয়ার ল্যান্ড রোভার, তো তারা তাদের ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর যে গ্রোথ স্ট্র্যাটেজি সেটা সামনে রেখেছে, যেটা মার্কেটের পছন্দ হয়নি। এই যে জাগুয়ার ল্যান্ড রোভার তারা কি ফোরকাস্ট সামনে রেখেছে দেখতে পাচ্ছেন, উইক মার্জিন গ্রোথ, মানে এই যে মার্জিনের গ্রোথ সেটা দুর্বল থাকতে পারে। কোম্পানি নিজেই এই কথা বলছে। কোম্পানি কি আশা করছে, এই যে এবিট মার্জিন এটা থাকবে 4%-এর কাছাকাছি। মার্কেটের অনুমান আরো বেশি ছিল। আর ভিডিও শেষে নিফটি দেখানো, আজকে নিফটিতে 32টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 18টা কোম্পানি লালে বন্ধ হয়েছে। আর এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং সব থেকে খারাপ পারফর্ম করলো, তো ভালোর দিকে দেখতে পাচ্ছেন টাটা গ্রুপের কোম্পানি ট্রেন্ড রয়েছে 7.25% বাড়া। তারপরে বেল 3.55% আপ, ইন্টেলকো প্রায় 3.5% বেড়েছে, এসবিআই লাইফ 1.94% আপ এবং এই ইটার্নাল এটা 1.68% বেড়েছে। আর পড়া শেয়ার কোনগুলো, পড়া শেয়ারের যদি কথা বলি, এই টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেল এটা 8% ডাউন হয়েছে। এরপরে সিপ্লা 1.67% পড়া, বাজাজ ফিনসার পড়েছে 1.25%, ওএনজিসি এটা 1.1% পড়েছে এবং এই অ্যাক্সিস ব্যাংক এটাও 1%-এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।